দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তোমরা গত ক্লাসে দেখেছিলে আমরা বিবর্তন সম্পর্কে আলোচনা করছিলাম এবং সর্বশেষ ক্লাসে তোমরা ঘোড়ার বিবর্তন এবং আর্কিওপটেরিক্স সম্পর্কে জেনেছিলে। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বিবর্তনের প্রমাণ হিসেবে ভ্রূণতত্ত্বীয় প্রমাণ, শ্রেণীবিন্যাসগত প্রমাণ এবং অঙ্গসংস্থানিক প্রমাণ সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা গত ক্লাসে এই ঘোড়ার বিবর্তন সম্পর্কে জেনেছিলে এবং আর্কিওপটেরিক্স সম্পর্কেও জেনেছিলে। আজকে আমরা এখন যে বিষয়ে জানব সেটি হচ্ছে বিবর্তনের ভ্রূণতত্ত্বীয় প্রমাণ সম্পর্কে জানব। ভ্রূণতত্ত্ব, তুলনামূলক ভ্রূণতত্ত্ব এবং পরীক্ষামূলক ভ্রূণতত্ত্ব জৈব বিবর্তনের অন্যতম প্রত্যক্ষ প্রমাণ বলে অনেকে মনে করেন। প্রতিটি বহুকোষী প্রাণী একটি জাইগোট, একটি একক কোষ থেকে পরিস্ফুটিত হয়। মানুষ সহ সকল বহুকোষীতেই জাইগোটের বিভাজন মূলত একই রকম। যেসব পূর্ণাঙ্গ প্রাণী গঠনগত সম্বন্ধপরতায় আবদ্ধ, তাদের পরিস্ফুটন পদ্ধতিও সদৃশ্য, অর্থাৎ একই রকম হয়ে থাকে। পরে বিভিন্ন গোষ্ঠীতে পরিস্ফুটন রীতি বিভিন্ন রূপ নেয়। এই বিভিন্নতা অনেকটা গাছের শাখা প্রশাখার বিস্তারের মতো অগ্রসর হতে থাকে। মাছ, উভচর, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ীর ভ্রূণগুলোকে প্রথম অবস্থায় পরস্পর থেকে প্রায় পৃথক করা যায় না। পরিস্ফুটনের পরবর্তী পর্যায়ে প্রত্যেক শ্রেণীর বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়। ভ্রূণের এ সাদৃশ্য লক্ষ্য করে জার্মান বিজ্ঞানী কার্ল ভন বেয়ার 1818 সালে বলেছেন যে ভ্রূণ অবস্থায় একটি জীব তার আদি ইতিহাসকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করে থাকে। তার মতে বিশেষ বৈশিষ্ট্য আবির্ভাবের আগে সাধারণ বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে। সাধারণ বৈশিষ্ট্য থেকে অবশেষে বিশেষ বৈশিষ্ট্য উদ্ভূত হয়। ভ্রূণ অবস্থায় একটি প্রাণী তাড়াতাড়ি অন্যান্য প্রাণীর গঠন ত্যাগ করে। একটি শিশু প্রাণীকে তার নিম্ন স্তরের প্রাণীগোষ্ঠীর পূর্ণাঙ্গ দশার মতো নয়, বরং শিশু বা ভ্রূণীয় দশার মতো দেখায়। অতএব বলা যায় যে সকল মেরুদণ্ডী প্রাণী একই পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়ে পরে বিভিন্নভাবে বিকশিত ও অভিযোজিত হয়েছে। পরবর্তীকালে আর্নেস্ট হ্যাকেল 1866 খ্রিস্টাব্দে বিভিন্ন প্রাণীর জীবন ইতিহাস এবং ভ্রূণের পরিস্ফুটন পর্যবেক্ষণ করে যে সিদ্ধান্তে উপনীত হন তাকে পুনরাবৃত্তি মতবাদ নামে আখ্যায়িত করা হয়। এই মতবাদ অনুযায়ী ব্যক্তিজনই জাতিজনীর পুনরাবৃত্তি করে, অর্থাৎ একটি জীবের ভ্রূণের পরিস্ফুটনকালে তার পূর্বপুরুষের ক্রমবিকাশের ঘটনাবলী পুনরাবৃত্তি ঘটে। শিক্ষার্থীবৃন্দ, এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ, ছবিটি হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের অর্থাৎ যে শ্রেণী আছে মেরুদণ্ডী প্রাণীদের বিভিন্ন যে শ্রেণী রয়েছে সেই শ্রেণীগুলোর প্রতিনিধিত্ব করে থাকে এখানে এই ছবিতে। এখানে দেখো যে ভ্রূণ অবস্থায় আছে সেটি হচ্ছে, এটা হচ্ছে ফিশ বা মাছ, এটা হচ্ছে স্যালামান্ডার বা উভচরদের অর্থাৎ অ্যাম্ফিবিয়ানদের, এটা হচ্ছে রেপটাইলিয়ানদের অর্থাৎ সরীসৃপের, এটা হচ্ছে বার্ডস বা পাখিদের, আর এটা হচ্ছে ম্যামালদের বা মানুষের, হিউম্যান বিংসের, এটা হচ্ছে মানুষের। তাহলে ভ্রূণ অবস্থায় দেখো প্রত্যেকের আকার আকৃতি প্রায় একই রকমের হয়ে থাকে। গঠনের ভ্রূণের প্রাথমিক অবস্থাটা দেখতে সাদৃশ্যযুক্ত এবং খুব পরবর্তীতে যখন এই বিকশিত হতে থাকে ভ্রূণগুলো মাঝের স্টেজে আছে, প্রাথমিক এটা আর্লি এমব্রায়ো অর্থাৎ প্রথম স্টেজে দেখতে গিলস, প্রত্যেকেরই কি থাকে, স্বাভাবিকভাবে গিলস থাকে। হিউম্যান বিংস এদেরও কি থাকে, ভ্রূণীয় অবস্থায় গিলস বা ফুলকা থেকে থাকে। এবং পরবর্তীতে যেটি দেখা যায়
যে মধ্যবর্তী স্টেজে এসে এসে তাদের মধ্যে কিছুটা পরিবর্তন পরিলক্ষিত হয়ে থাকে। অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীদের সকল মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণীয় প্রাথমিক অবস্থাটি সাদৃশ্যযুক্ত হয়ে থাকে এবং আস্তে আস্তে তাদের মধ্যে পার্থক্যগুলো পরিলক্ষিত হয় এবং ম্যাচিউর এমব্রায়ো অর ফিটাসে ক্ষেত্রে তারা এক খুব দ্রুত এখান থেকে এখানে এই স্টেজে যখন আসে খুব দ্রুত পরিবর্তনগুলো চোখে পড়ে বা লক্ষ্য করা যায় এবং তখন তারা পূর্ণাঙ্গ ম্যাচিউর অবস্থায় তাদের নিজস্ব যে বৈশিষ্ট্য সেগুলো বিকশিত হয়। ভ্রূণের এই সদৃশ্য প্রথম অবস্থা এই সদৃশ্য বা সিমিলারিটিস বা মিল থেকে অনুমান ধারণা করা হয় বা বিজ্ঞানীদের মতে যে বলা হয়ে থাকে মেরুদণ্ডী প্রাণীদের সকল মেরুদণ্ডী প্রাণীর পূর্বপুরুষ একই ছিল, অর্থাৎ একই পূর্বপুরুষ থেকে সকল মেরুদণ্ডী প্রাণী তৈরি হয়েছে এবং পরবর্তীতে বিবর্তনের ধারায় বিভিন্নভাবে বিকশিত ও অভিযোজিত হয়েছে। এ কারণে আর্নেস্ট হ্যাকেলের মতে ব্যক্তিজনই কি করে জাতিজনীর পুনরাবৃত্তি করে থাকে, অর্থাৎ একটি জীবের ভ্রূণের পরিস্ফুটনকালে তার পূর্বপুরুষের ক্রমবিকাশের ঘটনাবলীর পুনরাবৃত্তি ঘটে থাকে। এখানে মেরুদণ্ডী প্রাণীগুলোর যে সাদৃশ্য আছে ভ্রূণী অবস্থায় সেটি কি করে থাকে তাদের পূর্বপুরুষদের অবস্থা কথা স্মরণ করিয়ে দেয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা এভিডেন্স ফ্রম এমব্রায়োলজি অর্থাৎ ভ্রূণতত্ত্বীয় প্রমাণটি দেখতে পেলে যে ভ্রূণতত্ত্বীয় প্রমাণ কি আছে। ভ্রূণের মাধ্যমে আমরা কি করতে পারি, বিবর্তনের একটি শক্তিশালী প্রমাণ পেতে পারি। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা অঙ্গসংস্থানিক প্রমাণ দেখব। সেই অঙ্গসংস্থানিক প্রমাণের ক্ষেত্রে দুটো শব্দ আছে এখানে, একটি হচ্ছে হোমোলোগাস অর্গান আর একটি হচ্ছে অ্যানালগাস অর্গান। এই হোমোলোগাস এবং অ্যানালগাস অর্গানের ক্ষেত্রে সমসংস্থ অঙ্গ বা হোমোলোগাস অর্গান বলা হয় যেসব অঙ্গের উৎপত্তি ও অভ্যন্তরীণ গঠনের ভিত্তি এক, সেসব অঙ্গকে বলা হয় সমসংস্থ অঙ্গ বা হোমোলোগাস অঙ্গ বলা হয়ে থাকে। আর সমবৃত্তি অঙ্গ হচ্ছে যেসব অঙ্গ গঠনগত দিক থেকে আলাদা কিন্তু কাজের দিক থেকে এক, সেগুলিকে সমবৃত্তি অঙ্গ বলা হয়ে থাকে। হোমোলোগাস অঙ্গের উদাহরণ হচ্ছে যেমন পাখির ডানা, বাদুড়ের ডানা, তিমি বা সিলের ফ্লিপার, তারের মতো, ঘোড়া বা বিড়ালের অগ্রপদ, মানুষের হাত, এগুলো হচ্ছে সমসংস্থ অঙ্গের উদাহরণ। আর সমবৃত্তি অঙ্গ বা অ্যানালগাস এদের উদাহরণ হচ্ছে যেমন প্রজাপতির ডানা, সমবৃত্তি অঙ্গ যেমন পাখির ডানা, প্রজাপতির ডানা। পাখি এবং প্রজাপতির ডানা নিরীক্ষায় এক, ডানার সাহায্যে উড়ে, কাজ এক, কিন্তু এদের গঠন পরিস্ফুটনে কোনো মিল নেই, গঠনগতভাবে এরা ভিন্ন ধরনের হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, সমসংস্থ অঙ্গর মাধ্যমেও কি পাওয়া যায়, বিবর্তনের প্রমাণ পাওয়া যায়। ঘোড়া বা বিড়ালের অগ্রপদ, মানুষের হাত, এগুলি হচ্ছে সমসংস্থ অঙ্গের উদাহরণ। এসব অঙ্গের উৎপত্তি ও অভ্যন্তরীণ গঠন একই রকম, বাহ্যিক বিভিন্নতার জন্য আপাত দৃষ্টিতে এসব অঙ্গের মধ্যে যথেষ্ট পার্থক্য মনে হলেও অভ্যন্তরীণ গঠন থেকে বলা যায় যে এগুলো মূলত 5 আঙ্গুল বিশিষ্ট অগ্রপদের ভিন্ন ভিন্ন রূপ। অগ্রপদে যেসব অস্থি পর্যায়ক্রমে সাজানো থাকে সেগুলো হচ্ছে হিউমেরাস, রেডিয়াস, ওয়ালনা, কার্পাল, মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জেস। উল্লেখিত প্রাণীদের অগ্রপথে যেসব অস্থি পর্যায়ক্রমে পাওয়া যায়, উড়ার সুবিধার জন্য বাদুড়ের অগ্রপথের 4টি আঙ্গুল খুব লম্বা হয়ে ডানায় পরিণত হয়েছে। পানিতে সাঁতারের জন্য সিলের অগ্রপথের অস্থিগুলো খাটো ও চওড়া হয়েছে, বোঝার মতো হয়েছে। দৌড়ানোর সুবিধার জন্য ঘোড়ার অগ্রপথের রেডিয়াস ও আলনা একীভূত হয়ে ফ্যালাঞ্জেসের মাঝের 3টি আঙ্গুলি কার্যকরী খুঁড়ে পরিণত হয়েছে। পাখির অগ্রপথ ডানা এবং মানুষের অগ্রপথ বিভিন্ন কাজের উপযোগী 5 আঙ্গুল বিশিষ্ট হাতে পরিণত হয়েছে। আকার আকৃতির যতই পার্থক্য থাকুক না কেন, সমসংস্থ অঙ্গগুলো নিরীক্ষা করলে দেখা যায় অঙ্গগুলোর গাঠনিক মৌলিক ভিত্তি একই। কাজেই সমসংস্থ অঙ্গগুলো নিশ্চিতভাবে বিভিন্ন প্রাণীর মধ্যে সম্পর্কের প্রমাণ দেয়। অতএব বলা যায় এসব প্রাণীগোষ্ঠী একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত এবং বিভিন্ন ধারায় বিবর্তনের জন্য এসব অঙ্গের মধ্যে আপাত পার্থক্য দেখা যায়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা মানুষের হাত বা বিড়ালের সামনের পা
বা কুকুরের সামনের পা বা ঘোড়ার পা, এগুলো কি হয়েছে? মূলত গঠনগতভাবে এদের উৎপত্তি এবং আভ্যন্তরীণ গঠন একই রকম হয়ে থাকে। এবং এই যে সাদৃশ্য, এই গঠনের সাদৃশ্য, উৎপত্তির সাদৃশ্য, এগুলো যে প্রমাণটি ইঙ্গিত বহন করে, যে প্রমাণে, সেগুলি হচ্ছে তাদের পূর্বপুরুষ একই ছিল এবং সেই একই পূর্বপুরুষ থেকে বিবর্তনের ধারায় পরিবর্তিত হয়ে তারা বিভিন্ন প্রজাতিতে রূপান্তরিত হয়েছে বা শ্রেণীতে পরিবর্তিত হয়েছে। আর সমবৃত্তি অঙ্গ, যেসব অঙ্গ আগেই বলেছি যে গঠনগত দিক থেকে আলাদা কিন্তু কাজের দিক থেকে এক, সেগুলো হচ্ছে সমবৃত্তি অঙ্গ। যেমন পাখির ডানা, প্রজাপতির ডানা। পাখি ও প্রজাপতির ডানা নিরীক্ষায় দেখা যায় এরা ডানার সাহায্যে উড়ে বেড়ায়, ডানার মতো কাজও এক, কিন্তু এদের গঠন ও পরিস্ফুটনের কোনো মিল নেই। অতএব এক্ষেত্রে সমবৃত্তি অঙ্গের বাহকদের মধ্যে জাতিতাত্ত্বিক কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা দেখলাম যে হোমোলোগাস অর্গান বা সমসংস্থ অঙ্গ বিবর্তনের জন্য একটি জোরালো প্রমাণ। শিক্ষার্থীবৃন্দ, নিষ্ক্রিয় অঙ্গ সমূহ বিবর্তনের কিছু প্রমাণ বহন করে থাকে। যেমন প্রচলিত ধারায় যেসব অঙ্গ একসময় পূর্বপুরুষের দেহে সুগঠিত কার্যক্রম ছিল কিন্তু পরবর্তী বংশধরের দেহে গুরুত্বহীন, অগঠিত ও অকার্যকর অবস্থায় রয়েছে, সেগুলোকে নিষ্ক্রিয় অঙ্গ বলে। মানবদেহে শতাধিক নিষ্ক্রিয় অঙ্গের সন্ধান পাওয়া গেছে, যেমন চোখের ভিতরের দিকের কোনায় উপপল্লব, আক্কেল দাঁত সহ কয়েক ধরনের দাঁত, গায়ের লোম, বহিকর্ণের 3টি করে কর্ণপেশী, লেজ না থাকলেও পুচ্ছাস্থি, বৃহদন্ত্রের সাথে যুক্ত অ্যাপেন্ডিক্স ইত্যাদি। বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীতে এগুলোর সক্রিয় ভূমিকা এখনো দেখা যায়। গরু কান নাড়াতে পারে কিন্তু মানুষ তা পারে না। মানুষের লেজের কশেরকাগুলো একত্রিত হয়ে ছোট অস্থিপিণ্ড বা কক্সিক্স হিসেবে মেরুদণ্ডের পশ্চাৎপাশে এখনো অবস্থান করে। পরিবেশগত কারণে মানুষের এসব অঙ্গ কোনো প্রয়োজনে না আসায় বিবর্তনের মাধ্যমে নিষ্ক্রিয় অঙ্গে রূপান্তরিত হয়েছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখলে যে মানুষের দেহে কতগুলো নিষ্ক্রিয় অঙ্গ রয়েছে, যে নিষ্ক্রিয় অঙ্গগুলো মনে করা হয় এক সময় তাদের পূর্বপুরুষে কি ছিল, কার্যকরী ছিল, কিন্তু বিবর্তনের ধারায় সেগুলো ব্যবহার না হয়ে সেগুলো আস্তে আস্তে কি হয়েছে, নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। কাজেই এই নিষ্ক্রিয় অঙ্গগুলো যেমন মানুষের ক্ষেত্রে মানুষের লেজ নেই, বানর, শিম্পাঞ্জি, হনুমান, গরু, ছাগল, বিড়াল এগুলির কি আছে, লেজ আছে। এগুলি সবগুলোই হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, কিন্তু মানুষের লেজ না থাকলেও মেরুদণ্ডের সব শেষে যে অস্থি আছে সেটিকে বলা হয় কক্সিক্স। লেজের অনেক বিবর্তনবাদীদের মতে সেটি হচ্ছে লেজের একসময় যে পূর্বপুরুষের লেজ ছিল সেটির প্রমাণ বহন করে। কক্সিক্সগুলো লেজ না থাকলেও হাড়গুলো একত্রিত হয়ে কক্সিক্স গঠন করেছে, যেটি তাদের পূর্বপুরুষের লেজ ছিল, এটির একটি প্রমাণ বহন করে থাকে। এবং পরবর্তীতে পরিবেশগত কারণে মানুষ যেসব কক্সিক্স সহ যেসব নিষ্ক্রিয় অঙ্গ আছে, এই অঙ্গগুলোর প্রয়োজন আসে না, না আসার কারণে আস্তে আস্তে সেগুলো নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। কিন্তু এগুলো প্রমাণ করে যে কি ছিল এক সময়, যেমন মানুষের গরুর যে কান আছে, বহিকর্ণ পিনা, মানুষের ক্ষেত্রে সেই পিনা অবস্থান করে থাকে। এই যে সাদৃশ্য, এই সাদৃশ্যগুলো থেকে ধারণা করা হয় বা মনে করা হয় যে এদের পূর্বপুরুষ একই ছিল এবং বিবর্তনের ধারায় ক্রমাগত পরিবর্তন হয়ে বর্তমান অবস্থায় পরিণত হয়েছে। কাজেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করছিলাম, বিবর্তন সম্পর্কে যে আলোচনা করেছিলাম, সেখান থেকে তোমরা পরিষ্কার একটি ধারণা পাবে, বিবর্তনের প্রমাণ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাবে যে বিবর্তন যে হয়েছে, যে বর্তমান যে প্রজাতিগুলো আমরা দেখতে পাই, এই প্রজাতিগুলোর পূর্বপুরুষ মোটেও এরকমটা ছিল না, পরিবর্তনের ধারাবাহিকতার ফলেই বর্তমান অবস্থায় উপনীত হয়েছে। সর্বশেষে তোমরা যেটি দেখলে, বিবর্তনের প্রমাণ যেটি দেখলে, সেটি হচ্ছে তার অঙ্গ সংস্থানিক প্রমাণগুলো তোমরা দেখেছো এবং নিষ্ক্রিয় অঙ্গের প্রমাণ, মানুষের নিষ্ক্রিয় অঙ্গ যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে বিবর্তনের প্রমাণ সম্পর্কে তোমরা জেনেছো। শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই আলোচনাটি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।